একদম না, আমি বাসায় যাব। এখন থেকে আমরা এখানে থাকবো। না। প্লিজ চন্দ্র। কিন্তু কেন? সেটা তুমি খুব ভালো করে জানো। না, জানি না আর জানতেও চাই না। আমি একা থাকতে চাই না, প্লিজ। তুমি বুঝতে চাইছো না? ওখানে তুমি সেফ নাও। ভুল বলছেন। আপনার সঙ্গে আমি সব জায়গায় সেফ। আর বিপদ হবার হলে শুধু সেখানে কেন, এখানেও হতে পারে। রৌনক কিছু বলার চেষ্টা করলে তাকে বলার সুযোগ না দিয়ে চিত্রলেখা বলে, প্লিজ, ঘুম পাচ্ছে আমার, আমি বাসায় যাবো এক্ষুনি, প্লিজ রওনাক। রৌনককে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবার গাড়িতে উঠে বসে চিত্রলেখা। ফস করে নিঃশ্বাস ছেড়ে মাথার চুলে হাত চালায় রৌনক। তারপর চিত্রলেখার পাশে উঠে বসে লাবিবকে বলে, শ্যামলী চলো। লাবিব কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। রৌনক নিজেও আর কিছু বলে না। তার মন সামান্য বিষণ্ণ হয়েছে সেটা বুঝতে পেরে চিত্রলেখা খানিকটা রৌনকের কাছাকাছি এগিয়ে এসে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি জানি আপনি আমার জন্য টেনশন করছেন, প্লিজ আর টেনশন করবেন না। আমি মানছি একবার একটা ভুল হয়ে গেছে আমার, কিন্তু আই প্রমিস এটাই লাস্ট। আর কখনো আপনার থেকে কোনো কথা লুকাবো না আমি। তুমি আমার টেনশন বুঝবে না। আমি বুঝি, কিন্তু আপনি দেখবেন আমরা দুজন মিলে সব ঠিক সামলে নিব আমরা। আমি একাই সব সামলাতে পারবো চন্দ্র। আমার টেনশন অন্য জায়গায়। এখন আর তুমি একা নও। আমি তো 24 ঘন্টা তোমার সঙ্গে ছায়ার মধ্যে থাকতে পারছি না। যদি এসব অলক্ষণে কথা ভাবতে নেই, কিচ্ছু হবে না দেখবেন। রাখে আল্লাহ, মারে কে। রৌনক আর কিছু বলে না। তার টেনশনটা সে কাউকে বুঝাতে পারবে না। টেনশনের চাইতে ভয়টা যেন বেশি। এর আগে একবার তার সাজানো গুছানো জীবন তছনছ হয়েছে, সব হারিয়েছে সে। আবারও হারানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আপন মস্তিষ্কে ভাবতে ভাবতে এই চিত্রলেখার দিকে একবার তাকায় রৌনক। একটা সময় তিলোত্তমাকে ভালোবেসেছিল, সে অস্বীকার করবে না। কিন্তু এখন সে জানে চিত্রলেখাকে যতখানি ভালোবাসে তিলোত্তমাকেও ততখানি হয়তো ভালোবাসেনি কখনোই। বা বলা যায় তিলোত্তমাকে যতখানি ভালোবেসেছিল চন্দ্রকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। নিজের জীবনে সবটুকু ভালোবাসা সে চিত্রলেখাকেই বাসে। এতখানি ভালোবাসে সে তার চন্দ্রলেখাকে, যতখানি ভালোবাসার পর চন্দ্রকে ছাড়া জীবনযাপন তো দূরের কথা, জীবন ভাবতেও পারে না সে। আর সেই চন্দ্রের গর্ভেই তার রক্ত, তার অংশ। এখানেই যত ভয় রৌনকের। এই খবরটা সবাই জানার পর চিত্রলেখাকে একা রাখা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বাইরের শত্রুরা তো বাইরে, তার ঘরেই তো শত্রু। ঘরের শত্রুর হাত থেকে কিভাবে বাঁচাবে সে তার চন্দ্র ও অনাগত সন্তানকে। রিস্ক নিতে চায় না বলেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিল সে। আপাতত চিত্রলেখার সেফটি এনশিওর করাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ তার জন্য। বাকি আর কিছু ম্যাটার করে না এই মুহূর্তে। এসব ভাবতে ভাবতে আরেকবার চিত্রলেখার মুখের দিকে তাকালে তার চিন্তিত চেহারাতেই হাসি ফুটে ওঠে। তার চন্দ্র নিশ্চিত হয়ে তার বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। এমনই নিশ্চিত রাখতে চায় সে তার চন্দ্রকে, সব বিপদ থেকে শতগজ দূরে রাখতে চায়, যেন ছোট্ট কোনো বিপদ আপদ তার চন্দ্রলেখার ছায়াটাও মারাতে না পারে। ঘুম আলগা হতেই রৌনক যেটা টের পায় তার চিত্রলেখা তার বাহু বন্ধনেই আছে। প্রশস্ত একটা হাসির বিস্তার ঘটে তার চোয়াল জুড়ে। তিলোত্তমা চলে যাবার পর ভুলেও কখনো রৌনক ভাবতে পারেনি সত্যি সত্যি আবার সে কখনো নতুনভাবে জীবন শুরু করতে পারবে। সেই জীবনে কাউকে সে নিজের সবকিছু দিয়ে ভালোবাসবে কখনো ভাবেনি। আর সেই না ভাবনাটাই আজ তার জীবনের বাস্তবতা। চিত্রলেখাবিহীন জীবন এখন আর সে ভাবতে পারে না, ভাবতে চায়ও না। চিত্রলেখাকে ছাড়া কিছুদিন একা থেকে রৌনকের স্পষ্ট বোঝা হয়ে গেছে। সব ছাড়তে পারলেও চিত্রলেখাকে কখনোই ছাড়তে পারবে না। এবারের ঘটনায় সতর্ক হয়েছে সে, কখনো চিত্রলেখাকে নিজের কাছ থেকে দূরে যেতে দিবে না। সমগ্র পৃথিবীর সঙ্গে যুদ্ধ করা লাগলে করবে, তবুও চিত্রলেখাকে নিজের থেকে আলাদা হতে দিবে না। আগের চাইতে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরে সে তার চন্দ্রলেখাকে। প্রাণপ্রিয়াকে কাছে টানতে শিরায় শিরায় শিহরণ অনুভব করে রৌনক। নিজের বাহুতে চিত্রলেখাকে আরাম করে ঘুমাতে দেখে তার শান্তির ঘুম ভাঙাতে মন চাইছে না। কিন্তু প্রাণভ্রমরাকে এত কাছাকাছি পেয়ে শরীর জেগে বসে আছে তার। এক্ষুনি প্রেয়সীর সবটুকু দখল দাবি নিতে শরীর নিষ্পিস করছে। চিত্রলেখা রৌনকের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তার কপালে নেই কোনো দুশ্চিন্তার ছাপ। এগিয়ে গিয়ে নিবিড়ভাবে বউয়ের কপালে চুমু খায় সে। সময় নিয়ে চিত্রলেখার কপালে ঠোঁট ছুঁয়ে থাকে, এতে যেন কাজ হয় না। এক্ষুনি প্রাণপ্রিয়ার গহীনে বিচরণ করতে মন চাইছে। এর আগে এমন কখনো অনুভব করেনি রৌনক। এতখানি লাগাম ছাড়া বেপরোয়া কখনো হয়নি সে। কিন্তু গতকাল চিত্রলেখাকে নিজ চোখে দেখার পর থেকে আর নিজের কাছ থেকে দূরে রাখতে পারছে না, নিজেও দূরে থাকতে পারছে না। প্রতি মুহূর্ত কেবল ছুঁয়ে থাকতে মন চাইছে। তবে সতর্ক হওয়া প্রয়োজন তার।
সম্ভাব্য যে খুশির খবর অপেক্ষা করছে তার জন্য সেখানে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চায় না। বেপরোয়া হয়ে, উত্তেজিত হয়ে, জাগতিক চাহিদা মেটাতে গিয়ে অসাবধানতায় কোনো অনাকাঙ্ক্ষিত কিছু হোক সেটা চায় না রৌনক। চিত্রলেখার কপালে লম্বা সময় ঠোঁট ছুঁয়ে থাকার পর আস্তে ধীরে নিচের দিকে নেমে আসে। প্রথমে দুই চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। তার প্রতিটা চুমু, ঠোঁটের স্পর্শ কোমলতায় ভরপুর। দুগালে চুমু খেয়ে চিত্রলেখা চ্যাপটা বোচা নাকে ঠোঁট ছোঁয়ায়। তারপর রৌনকের দৃষ্টি আটকায় প্রেয়সীর আবেদনময়ী ঠোঁটের উপর। চোখ দিয়ে নিবিড় দৃষ্টিতে যেন অদৃশ্য চুমু খায় সে ওই ঠোঁটে, কিন্তু সত্যি সত্যি ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয় না। যদিও ইচ্ছা করছে তার এক্ষুনি দখল নিতে, তবুও নিজেকে আটকায় সে। যখন ওই ঠোঁটের দখল নিবে সে, তখন তার চিত্রলেখা ঘুমিয়ে থাকবে না, বরং তাকে সঙ্গ দিবে তার তালে তাল মিলিয়ে। দুজনার তাল লয় সুর মিলেমিশে একাকার হবে। তাই ঠোঁট রেখে আরেকটু নিচে নেমে চিত্রলেখা চিবুকে চুমু খায়। চিত্রলেখা তখনও আরাম করে ঘুমাতে ব্যস্ত। বুঝাই যাচ্ছে অনেকদিন পর নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত চিত্রলেখার গলায় চুমু খেয়ে তার উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবায় রৌনক। প্রতিটা নিঃশ্বাসের সাথে রৌনক চিত্রলেখার চুল ও শরীরের ঘ্রাণ শুষে নিতে ব্যস্ত হয়। নিজের শরীরের প্রতিটা শিরা, ধমনী, রক্তের প্রতিটা লোহিত রক্তকণিকার সাথে চিত্রলেখার শরীরের ঘ্রাণ মিশিয়ে নিতে চায় সে। তার বাম হাতে শুয়ে আছে চিত্রলেখা। ডান হাতটার নিজেরই কোনো একটা ব্রেন আছে। সে নিজেই নিজেকে পরিচালনা করছে। আপন নির্দেশেই রৌনকের ডান হাতটা চিত্রলেখার নাইট স্যুট গলে পিঠে চলে গেছে। শুরু থেকে সে চিত্রলেখাকে রাতে ঘুমাবার সময় অন্তর্বাস করতে দেয় না। তার সেই সিদ্ধান্ত এখনো বহাল আছে। রৌনকের বেহায়া হাত চিত্রলেখার পিঠ বিচরণ করে প্রথমে পেট ছুঁয়ে দিতে ব্যস্ত হয়। রৌনক অনুভব করে ঠিক এখানটাতেই আছে তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ উপহার। সেই উপহারকে বুকে জড়িয়ে নিতে ব্যাকুল হয়ে আছে সে। বেশ কিছুক্ষণ নিবিড়ভাবে চিত্রলেখার পেটে হাত বুলিয়ে উপরের দিকে আগায় সে। রৌনকের হাতের অবাধ ছুঁয়ে দেওয়ায় আচমকা ঘুম ভাঙে চিত্রলেখার। ঘুম ভাঙতে টের পায় রৌনক নিবিড়ভাবে তাকে ছুঁয়ে দিতে ব্যস্ত। ব্যক্তিগত অঙ্গে প্রিয় পুরুষের নিবিড় স্পর্শে তৎক্ষণাৎই চিত্রলেখার শরীর জেগে ওঠে। ঘন নিঃশ্বাস ফেলে ঘুম জড়ানো ফিসফিস কণ্ঠে বলে, কি করছেন? লম্বা করে নিঃশ্বাস নেয় রৌনক। নিঃশ্বাস তো নয়, প্রেয়সীর শরীরের ঘ্রাণ নিতে ব্যস্ত রৌনক নিজেও ফিসফিস কণ্ঠে বলে, বউকে আদর করছি, খেয়ে ফেলতে মন চাইছে তোমাকে। রৌনক, আই কান্ট চন্দ্র, আই কান্ট। তোমাকে না ছুঁয়ে থাকা অসম্ভব। প্লিজ হেল্প মি। আমি টাচ মি প্লিজ। হেল্প মি টু মেক লাভ উইথ ইউ। অ্যালাউ মি টু মেক লাভ উইথ ইউ। লেট মি লাভ ইউ the way you want to. I promise I will be very very gentle. Please allow me, please. রৌনকের ছুঁয়ে দেয় নিজেকে এলোমেলো লাগে। চিত্রলেখার গলার কাছে কথা জড়িয়ে আসে। নিজেকে কেমন মাতাল মাতাল লাগে। এক স্বর্গীয় মাতাল হাওয়াতে ভাসছে যেন সে। তবুও বড় করে ঘন নিঃশ্বাস ফেলে কথা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে চিত্রলেখা বলে, লাভ মি রৌনক, লাভ মি প্লিজ। আপনার যেভাবে ইচ্ছে হয় ভালোবাসুন আমায়, যেভাবে মন চায় ছুঁয়ে দিন। আমি একান্তই আপনার, শুধুই আপনার। চিত্রলেখা কেবল তার রৌনকের। এরপর আর একটা মুহূর্ত বিলম্ব করে না রৌনক। ব্যস্ত হাতে দ্রুততার সাথে একে অপরকে বিব্রস্ত করে ডুবে যায় প্রাণপ্রেয়সীর গোপন অঙ্গে, যেখানে রৌনকের জন্য রয়েছে কেবল সুখ আর সুখ। মেতে ওঠে গোপন সুখের খেলায়। নিজের মতো করে শরীরী ভাষায় প্রেয়সীকে ভালোবাসতে, নিজের ভালোবাসা জানাতে বিভোর হয় সে। এভাবে প্রিয়তমাকে ভালোবেসে প্রতিটা দিনে শুরু ও শেষ করতে চায় সে। এভাবে জীবনের প্রতিটা মুহূর্ত চন্দ্রলেখাকে অন্তহীন ভালোবাসতে চায় রৌনক। সকাল সকাল এক দফা দীর্ঘ নিবিড় অন্তরঙ্গতার পর ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে পড়েছিল চিত্রলেখা। রৌনকের নিজেরও ঘুম এসে গিয়েছিল, কিন্তু ঘণ্টাখানেক ঘুমানোর পর ফোন কলে ঘুম ভেঙে যায় তার। লাবিব জানতে ফোন করেছিল আজ সে অফিসে যাবে কিনা। তাকে রৌনক জানিয়ে দিয়েছে আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে যাবার আগে আজকে সারাটা দিন সে চন্দ্রলেখাকে তার সময় দিতে চায়। তাই লাবিবকে জানিয়ে দিয়েছে সে যেন অফিসে গিয়ে তার হয়ে কাজ সামলে নেয়। লাবিবের সঙ্গে কথা বলে আর ঘুমায়নি সে। ততক্ষণে বেলা 10টা বেজে গেছে। কিছুক্ষণ শুয়ে থেকে ঘুমন্ত চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থেকেছে। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। যদিও মনে মনে তার ইচ্ছা ছিল বউকে সঙ্গে নিয়ে দুজনে একত্রে শাওয়ার করবে, কিন্তু কিছু একটা ভেবে আপাতত সেই ভাবনাটা তুলে রাখে। তার মনের এই ইচ্ছাটাও সে পূরণ করবে। চিত্রলেখাকে তার সবভাবেই চায়। ঘুমন্ত চিত্রলেখার পাশে বসে ল্যাপটপে মেল চেক করছিল রৌনক। মেল চেক করার ফাঁকে একবার বইয়ের মুখের দিকে তাকালে দেখতে পায় চিত্রলেখা তার দিকেই তাকিয়ে আছে। রৌনককে তাকাতে দেখে প্রশস্ত হেসে চিত্রলেখা বলে, গুড মর্নিং। It is needed a good morning, my love.
রৌনক ঠিক কোন ব্যাপারটাকে ইশারা করছে তা বুঝতে অসুবিধা হয় না চিত্রলেখা, বরং সকালে সেই নিবিড় অন্তরঙ্গর কথা মনে পড়তে গাল লাল হয় তার। তা দেখে ল্যাপটপটা পাশে সাইড টেবিলে নামিয়ে রেখে চিত্রলেখাকে বুকে টেনে নিয়ে তার কপালে চুমু খেয়ে জিজ্ঞাসা করে, কখন উঠলে? আপনি যখন কাজে মশগুল হয়েছিলেন তখনই। চিত্রলেখার মাথায় আরেকটা চুমু খেয়ে রৌনক বলে, এখনো টায়ার্ড লাগছে? ভালো ঘুম হয়েছে তাই খুব একটা খারাপ লাগছে না। একা শাওয়ার নিতে পারবে না? আমি হেল্প করব। ইস, সবসময় আপনার কেবল দুষ্টুমি করা যায় তাই না? একদম না, আপাতত একটু বিরক্ত করবো না। এখন ছুটি দিচ্ছি, তুমি চাইলে আমি তোমার শাওয়ার নিতে হেল্প করতে পারি। শুধু শাওয়ার নিতে, অন্য কিছু নয়। এই ক্ষেত্রে একদমই ভরসা করতে পারছে না চিত্রলেখা রৌনককে, তাই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে বলে, জি না, অনেক ধন্যবাদ, আমি নিজে শাওয়ার নিতে পারবো। ওকে ফাইন, তাহলে যাও শাওয়ার নিয়ে ফেলো। আমি তোমার পছন্দ মতো তোমার একটা শাড়ি নামিয়ে রাখছি, শাওয়ার নিয়ে ওটা পরে নিও, কেমন? শাড়ি পরবো? যদি তোমার আপত্তি না থাকে তো। আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। তাহলে শাওয়ার নিয়ে তৈরি হয়ে নাও, নাস্তাকে বের হবো আমরা। প্রথমে যাচ্ছে হাসপাতালে, তারপর সেখান থেকে। কোথায়? ওটা সারপ্রাইজ, গেলে জানতে পারবে। চিত্রলেখা বলতে চায় সারপ্রাইজটা না হয় কয়েক ঘন্টার জন্য তোলা থাক, হাসপাতাল থেকে আগে ভাই বোন ও খালার কাছে যেতে চায় সে। সম্ভব হলে গতকাল রাতেই চলে যেত, কিন্তু তাদের ফিরতে দেরি হতে আর অত রাতে যায়নি। বললে অবশ্য রৌনক তখনই নিয়ে যেত, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ইচ্ছা করে বলেনি সে। কিন্তু এখন আর অপেক্ষা সহ্য হচ্ছে না। কতগুলো দিন হয়ে গেছে ভাই বোন তিনটাকে দেখে না সে। বলতে চেয়ে রৌনকের মুখে সারপ্রাইজের কথা শুনে আর কিছু বলতে পারে না। এই মুহূর্তে রৌনককে অনেক খুশি দেখাচ্ছে। থাক না হয় তার সারপ্রাইজ দেয়া হয়ে গেলে, তারপর না হয় তখনই বলবে তাকে ওই বাড়ি নিয়ে যাবার কথা, তখন নিশ্চয় রৌনক আপত্তি করবে না। চিত্রলেখা বিছানা ছেড়ে নামতেই রৌনক বলে, আজকাল সকাল সকাল বিরক্ত করছি, তবে জলদি ওই বাথরুমে শাওয়ার নিচে আমরা দুজনে একসাথে থাকবো, আই প্রমিস। রৌনকের কথায় লজ্জায় লাল নীল হলুদ বেগুনি হয়ে গেছে বেচারি। চিত্রলেখা জানে এক্ষেত্রে রৌনককে বাধা দিয়ে কোনো লাভ হবে না, তাই জবাব না দিয়ে বাথরুমে চলে যায়। যত জলদি বের হবে তত জলদি হাসপাতালের কাজ সেরে রৌনকের সারপ্রাইজ দেওয়া হয়ে গেলে পরে সেই ভাই বোনদের কাছে যেতে পারবে। আর ধৈর্য কুলাচ্ছে না যেন, কখন লিখন চয়ন চারুকে বুকে জড়িয়ে নিবে, নিজের খালার বুকে মাথা রাখবে ভাবতেই অপেক্ষা দীর্ঘ লাগছে। চিত্রলেখাকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসে রৌনক। চিত্রলেখা শাওয়ার যাবার পরই খালাকে জানিয়েছিল তাদের জন্য নাস্তা রেডি করতে। রৌনকের পছন্দ করে দেওয়া শাড়িটা পরেই তৈরি হয়েছে চিত্রলেখা। টেবিলে নাস্তা দিয়ে সেখানেই অপেক্ষা করছিল জাহানারা। ওদের দুজনকে একত্রে দেখে আনন্দে চোখে পানি এসে যায় জাহানারার। খালার চোখ ছলছল করা পানি দেখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চিত্রলেখা। যদিও গতকাল রাতে দেখা হয়েছে তাদের, কিন্তু অনেক রাত হয় সেভাবে একটা সময় দিয়ে উঠতে পারেনি। চিত্রলেখা ক্লান্ত ছিল বুঝতে পেরে আটকাননি জাহানারা। পাশে দাঁড়িয়ে খালা ও চিত্রলেখার আলিঙ্গন দেখে রৌনকের মুখেও হাসি ফুটে ওঠে। খানিকক্ষণ জড়িয়ে থাকার পর খালাকে ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে তার গাল বেয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে চিত্রলেখা বলে, আমি চলে এসেছি, আর কাঁদবেন না প্লিজ। চিত্রলেখার একটা হাত নিজের হাতের মুঠোয় ধরে জাহানারা বলেন, কথা দাও আমার ছেলেটাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না, আর যদি যেতে চাও তাহলে ওকে সঙ্গে করে নিয়ে যাবে। রৌনকের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে চিত্রলেখা মনে মনে ভাবে, এই মানুষটাকে ছেড়ে যাবার কোনো অপশন নেই আমার কাছে। আর মুখে বলে। জাহানারা এগিয়ে এসে চিত্রলেখার কপালে চুমু খায়, তারপর বলেন, দেখো দেখি কাণ্ড, আমি তোমাদের দাঁড় করিয়ে রেখেছি, বসো নাস্তা করো। রৌনক চিত্রলেখার জন্য একটা চেয়ার টেনে ধরতেই সে বলে, আপনি নাস্তা শুরু করুন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। জাহানারার দিকে তাকিয়ে রৌনক জিজ্ঞাসা করে, চা বানাওনি? বানিয়েছি তো। চিত্রলেখার বাহু ধরে তাকে চেয়ারে বসিয়ে দিয়ে রৌনক বলে, চা অলরেডি বানানো হয়ে গেছে, এখন জলদি নাস্তা করো, আমাদের বেরোতে হবে, সময় নেই। বাসায় ফিরে না হয় নিজের হাতে চা করে দিও। ওদের নাস্তা যখন প্রায় শেষের দিকে, তখন নিজের ঘর থেকে বেরিয়ে আসেন দিলারা জামান। খুব সম্ভবত বাইরে যাবেন, পোশাক আশাক দেখে সেটাই মনে হচ্ছে। ডাইনিং এরিয়ার দিকে এসেই কদম হটকে যায় দিলারা জামানের। এতগুলো দিন পর ছেলেকে নিজ বাসার ডাইনিং টেবিলে বসা দেখে অত্যন্ত খুশি হন তিনি।
কিন্তু পর মুহূর্তেই ওনার খুশিতে ভাটা পড়ে রৌনকের পাশে বসে থাকা চিত্রলেখাকে দেখে। বুকের ভেতর অদৃশ্য ক্ষোভ উগরে বেরিয়ে আসতে চায়। দ্রুত কদম ফেলে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ান তিনি। টেবিলের এক পাশে রৌনক, চিত্রলেখা বসা, অন্য পাশে এসে দাঁড়িয়েছেন দিলারা জামান। জাহানারা কিচেনে গিয়েছেন ওদের জন্য চা আনতে। রৌনক, চিত্রলেখা দুজনেই তার উপস্থিতি টের পেয়েছে। চিত্রলেখা মুখ তুলে একবার ওনার দিকে তাকিয়েছে, কিন্তু কিছু বলার সুযোগ পায়নি। কিছু বলার জন্য মুখ খোলার আগে রৌনক চিত্রলেখার হাত ধরে বাধা দেয়, তাকে ইশারা করে জলদি নাস্তা শেষ করতে। গা গোলানোর কারণে তেমন কিছু একটা খেতে পারে না চিত্রলেখা। রৌনক অবশ্য আজ আর জোর করে না, যত জলদি সম্ভব বের হতে চায় সে। কোনোভাবে বের হওয়ার আগে মায়ের সঙ্গে দেখা হোক সেটা চায়নি সে, কিন্তু না চাইতেও দেখা হয়ে গেল। তবে এই মুহূর্তে কোনো ধরনের চিল্লাচিল্লি করতে চাইছে না বলে চুপ করে আছে। তবে দিলারা জামান সামনে থেকে কিছু বললে রৌনক নিজেকে আটকে রাখতে পারবে কিনা বুঝতে পারছে না, হয়তো পারবে না। এমনিতে অনেক হিসাব নিকাশ বাকি রয়েছে, সেগুলো সারতে হবে, তবে সেসব পরে হবে। আপাতত তার প্রথম এবং প্রধান প্রায়োরিটি হচ্ছে চিত্রলেখা ও তার অনাগত সন্তান। কেউ কোনো কথা বলছে না। তখনই চানি উপস্থিত হয় জাহানারা। দিলারা জামানকে দেখে জিজ্ঞাসা করে, কোথাও যাচ্ছেন? এক নজর জাহানারার দিকে তাকিয়ে দৃষ্টি পুনরায় রৌনক ও চিত্রলেখার দিকে দিয়ে জানতে চান, কখন এসেছে ও? গত রাতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ডাকিনি। সকালেও তো কিছু বললি না। না মানে, জাহানারাকে আমতা আমতা করতে দেখে নাস্তা করতে করতে রৌনক বলে, আমি নিষেধ করে দিয়েছি কাউকে কিছু বলতে। তা বেশ, কিন্তু এই মেয়েটা কি করছে আমার বাড়িতে? চায়ের কাপটা সবেই হাতে নিয়েছে রৌনক, এখনো চুমুক বসাতে পারেনি। মায়ের মুখের কথা শুনে তার বুঝতে অসুবিধা হয় না এই মেয়ে বলতে যে সে চিত্রলেখাকে বুঝিয়েছে। চায়ের কাপটা নামিয়ে রেখে মুখ তুলে মায়ের চোখে চোখ রেখে রৌনক বলে, একদম না, এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো ধরনের বাক বিতর্ক জড়ানোর ইচ্ছা বা সময় কোনোটাই আমার হাতে নেই। অ্যান্ড লেট মি বি ভেরি স্পেসিফিক, এই বাড়িটা তোমার একার নয়। এই বাড়িটা তুমি যাকে এই মেয়ে বললে সে বাড়িটা এই মেয়েটারও। তাই ওর যখন মন চাইবে ও আসবে, কেউ ওকে কিছু বলার এখতিয়ার রাখে না, আর ও কাউকে জবাব দিতে বাধ্য নয়। এই বাড়ির মালিক সে নিজেও। রৌনকের জবাব শুনে তবদা বনে দাঁড়িয়ে থাকেন দিলারা জামান। পাল্টা জবাব দেওয়ার মতো জবাব খুঁজে পান না। কাউকে কিছু আর বলার সুযোগ না দিয়ে রৌনক ন্যাপকিনে নিজের মুখ মুছতে মুছতে চিত্রলেখার দিকে তাকাতেই দেখে সে খাবার নাড়াচাড়া করছে, কিন্তু কিছু খেতে পারছে না ঠিকঠাক মতো। তাই জিজ্ঞাসা করে, হ্যালো। মাথা ঝাঁকায় চিত্রলেখা। নিজে ব্যবহার করা ন্যাপকিনটা দিয়ে চিত্রলেখার ঠোঁট মুছে দেয়। রৌনক বলে, চলো বেরোই তাহলে। রৌনক উঠে দাঁড়িয়ে একটা হাত মেলে দিলে সময় বিলম্ব না করে তার বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরে চিত্রলেখা। ঠিকঠাক খাওয়া শেষ করেনি দেখে জাহানারা বলেন, সে কি, খাবারটা তো শেষ করুক। হয়ে গেছে খালা, একটু তাড়া আছে। আর বিলম্ব না করে চিত্রলেখাকে নিয়ে বেরিয়ে পড়ে রৌনক। পেছনে ওদের যাবার দিকে তাকিয়ে থাকেন দিলারা জামান। ওনার হ্যান্ডব্যাগে থাকা মোবাইল ফোনটা বেজে উঠলে সেটা বের করে কল রিসিভ করে কানে তুলেই বলেন, আসছি আমি। হাসপাতালে গাইনি ডাক্তার দেখিয়ে ডাক্তারের দেওয়া সব টেস্ট করতে দিয়ে বেরিয়ে আসছে ওরা দুজন। রিপোর্ট 2 দিন পরে আসবে জানিয়ে দিয়েছে। সেই রিপোর্ট সমেত আবার ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। নিচে নেমে এসে গাড়ির সামনে দাঁড়ালে রৌনক বলে, এবারে আমার সারপ্রাইজের পালা। রৌনক খেয়াল করে চিত্রলেখা মন এদিক নেই, সে অন্য পাশে কিছু একটা দেখছে। কি দেখছে দেখার জন্য বইয়ের দৃষ্টি অনুসরণ করে তাকালে দেখতে পায় সে কি দেখছে। প্যাসেঞ্জার সিটের দরজা খুলে চিত্রলেখাকে বসিয়ে দিয়ে বলে, তুমি বসো, আমি আসছি। খুব বেশি সময় নেয় না রৌনক। মিনিট 2-3 মাথায় ফিরে এসে ড্রাইভিং সিটে বসে। তবে সে খালি হাতে আসেনি, ফিরে এসেছে একটা ডাব নিয়ে। ডাবটা চিত্রলেখার দিকে বাড়িয়ে দিতে সে অবাক হয়ে জানতে চায়, আপনি কিভাবে বুঝলেন? এতটুকু যদি নাই বুঝি তো কি ভালোবাসলাম। চিত্রলেখা আর কিছু বলে না। একগাল হেসে ডাবে দেওয়া স্ট্রটা মুখে নিয়ে একটা টান দেয়। ইদানিং ভীষণ পিপাসা পায় তার। কিছুক্ষণ পরপরই গলা শুকায়। রৌনক গাড়ি স্টার্ট করে। চিত্রলেখা নিজে কয়েকটা ডাবের পানি খেয়ে স্ট্রটা রৌনকের দিকে তাক করে দেয়। রৌনক অবলীলায় চিত্রলেখার এটো করা স্ট্র দিয়ে কয়েক টান খেয়ে বাকিটা চিত্রলেখাকে শেষ করতে বলে। এবারে চিত্রলেখা জানতে চায়, আমরা কোথায় যাচ্ছি? আগেই বলেছিলাম সারপ্রাইজ আছে তোমার জন্য, গেলেই দেখতে পাবে। একটু বলেন না কি সেই জিনিসটা? একটুও না। প্লিজ নো। প্লিজ প্লিজ। নো মেনশন নো। চিত্রলেখা জানে রৌনক যেহেতু বলেছে সারপ্রাইজ, তার মানে তাকে হাজার জিজ্ঞাসা করেও কাজ হবে না। তাই আপাতত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। হাসি মুখ করে রৌনকের ব্যস্ত মুখের দিকে তাকিয়ে থাকে সে।
ভাবতেই অবাক লাগে চিত্রলেখার নিজেদের কথা। কে জানতো 1 বছরে এত কিছু হয়ে যাবে। এই মানুষটা তার জন্য কেবল বস রৌনক জামান থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠবে, তার সমগ্র পৃথিবী। এমন একজন মানুষ যাকে ছাড়া বেঁচে থাকার কথাও আর ভাবতে পারে না সে। কে জানতো চিত্রলেখার ধূসর জীবনটাতে এভাবে বসন্ত নিয়ে হাজির হবে সে, ভালোবেসে তাকে পরিপূর্ণ করে দিবে, নিজের করে নিবে। চিত্রলেখাকে তাকিয়ে থাকতে দেখে রৌনক জিজ্ঞাসা করে, এত মন দিয়ে কি দেখছো? দেখছি কি? আমার ভালোবাসার মানুষটাকে। ধানমন্ডি 27-এ অবস্থিত হারফির সামনে এসে গাড়ি থামায় রৌনক। প্যাসেঞ্জার সিটে বসে থেকে একবার হারফির দিকে তাকায়, তারপর পুনরায় রৌনকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এখানে কেন? আর একটু পর নিজেই জানতে পারবি এখানে কেন। ডানে বামে মাথা ঝাঁকায় চিত্রলেখা। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। একবার সে যেহেতু ভেবে নিয়েছে বলবে না, মানে কিছুতেই বলবে না। রৌনক হারফি রেখে আরেকটু সামনে গিয়ে গাড়িটা পার্ক করে। চিত্রলেখা বের হবার চেষ্টা করলে রৌনক বাধা দিয়ে বলে,